এবার গল্প শুরু করা যাক। এই গল্পটা কিন্তু নিশি ডাকের সঙ্গে জড়িত নয়, কিন্তু আমি নিশি ডাকের একটা গল্প বলবো, বেশ খানিকটা ভয়ঙ্কর গল্প, আমি পরে বলছি ওটা। তো এটা গ্রামের গল্প। তার আগে আমি একটা গল্প বলি। সেটা হলো যে একজনের কি হয়েছে, মা বাবা আর মেয়ে থাকে। তো মেয়ে চাকরির সূত্রে ব্যাঙ্গালোর চলে গেছে। তো ওর একটা ফ্রেন্ড, না 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 সবিক লেট হয়নি, আমি একটু দেরি করে জাস্ট শুরু করব ফার্স্ট গল্পটা। আজকে একটু দেরি করে শুরু করেছি, দেরি করে শেষ করব। তো যাকে আমি যে গল্পটাতে শুরু করছি সেটা হলো মা বাবা আর মেয়ে থাকে বাড়ি। তো মেয়ে এই লকডাউনের পিরিয়ডটাতে বাড়িতেই ছিল। এবার এবার অ্যাজ ইউজুয়াল সব কিছুই নিয়ম মাফিক হচ্ছে সব কিছু। আজকে হ্যাঁ অমৃতা, থ্যাংক ইউ। আজকে একটু লেট, হ্যাঁ আমি একটু লেট এসেছি। এনিওয়ে সত্যি আই এম সো সরি টু এভরিওয়ান, আমি একটু লেট এসেছি। একটু লেটে তাহলে শেষ করবো। লেট এসেছি, লেটে শেষ করবো, কোনো অসুবিধা নেই আমার। আশা করি সবার কোনো চাপ নেই, আমার কোনো চাপ নেই। তো যাই হোক, গল্প যেটা বলছিলাম, তো মা বাবা আর মেয়ে। তো লকডাউনের পিরিয়ডটাতে মা এখানেই, মা মেয়ের কাছেই, মানে মা বাবার কাছেই মেয়েটা ছিল। এবার সবাই কিছু স্বাভাবিক হচ্ছে। ও যে কোম্পানিতে কাজ করে এতদিন ওয়ার্ক ফ্রম হোম চলছিল, চলে যায় ব্যাঙ্গালোর। এবার মা আর বাবা, তো ওইখানে ওর ব্যাঙ্গালোরে জব, মানে একই সঙ্গে কাজ করা একটা ছেলে, ভালো বন্ধু, খুবই ভালো বন্ধু ওর। ও একটা প্রজেক্টের কাজে কলকাতা আসছে। তো যেহেতু ভালো বন্ধু, তো বলছে তুই কেন হোটেলে থাকবি, তুই আমার বাড়িতেই থাক না, আমার মা বাবার কেউ নেই, মা বাবারও ভালো লাগবে, তুই তো সারাদিন ব্যস্ততাই থাকবি। থ্যাংক ইউ প্রেজেন্ট দেওয়ার জন্য তনুশ্রী সরকার। তো যাই হোক, বলছে যে তুই আমার বাড়িতেই থাক না, তুই কেন হোটেলে থাকবি, আমার বাড়িতে কেউ নেই, মা বাবা শুধু আমি, আর তো কিছু নেই। সল্ট লেকে ওদের বাড়ি। বলো ঠিক আছে, তুই যখন বলছিস তো তোর মা বাবাকে বলে দে আমি তোর বাড়িতেই থাকবো, আমি তো সারাদিন অফিসেই থাকবো। 7 থেকে 15 দিনের মতো একটা প্রজেক্ট হবে, সেটা কমপ্লিট করে আবার আমি চলে আসবো। তো ঠিক আছে, ও এসছে ছেলেটা। মা যেহেতু ওর খুব ভালো বন্ধু, এবং মানে আদর আপ্যায়নে যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য ওর মেয়েটা মাকে ভালো করে, বাবাকে ভালো কিছু বুঝিয়ে দিয়েছে, কী খেতে ভালোবাসে, কী খেতে ভালোবাসে না, কীরকম বিহেভিয়ার, সব কিছু বুঝিয়ে ছেলেটাকে পাঠিয়েছে। ছেলেটা এসছে এস ইউজুয়াল, থাকছে, প্রথম দিন কাজ করছে, প্রথম রাত ঠিক ছিল, ঠিক মতো ঘুমিয়েছে, সব ঠিক আছে। পরের দিন সকালে উঠে ওর মতো করে চলে গেছে। সল্ট লেক থেকে সেক্টর 5 খুবই কাছে, ওর কাজে চলে গেছে। তো যখন সেকেন্ড মানে রাতের ঘটনা বলছি, ওর মা খানিকটা অস্বাভাবিক লক্ষ্য করলো ওই ছেলেটার মধ্যে। ছেলেটা রাতের বেলা কখনো বসছে, কখনো শুয়ে পড়ছে, কখনো হাঁটছে, ঘরের মধ্যেই হাঁটছে। তো মেয়েকে পরের দিন সকালে ফোন করলো, আচ্ছা তুই যে তোর বন্ধুকে পাঠিয়েছিস, বন্ধু তো ঠিক আছে প্রথম রাত, সেকেন্ড রাত্রে বুঝতে পারলাম যে ও রাতের বেলা একটু স্বাভাবিক বিহেভিয়ার, মানে স্বাভাবিক লাগছে না। বলো কেন? বলে রাতের বেলা উঠেই দেখছি আমি, আমার তো ঘুম খুব হালকা, একবার বসছে, একবার হাঁটছে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, বাবা কি ঘুম আসছে না, অসুবিধা হচ্ছে নাকি, এখন তো সেরকম গরমও নয়, ঠিক পুজো পর্ব, এসি তো চালানোই আছে, কোনো অসুবিধা হলে বলবে, তোমার যদি ও শারীরিক কোনো সমস্যা হয়, ওয়েদারেরও কিছু প্রবলেম হয় তো। না বলছে না না মাসিমা সব ঠিক আছে, যাকে গেল। তার পরের দিন ঘুমিয়েছে। তো ওর মেয়ে, মানে ওর মেয়ে বলছে না না হয়তো লাস্টে মোবাইল দেখছিল, কিছু কল এসছিল, এরকম কিছু হতে পারে, ওদেরও তো অনেক কিছু 24 আওয়ার আজকাল কল মানে অ্যাটেন্ড করতে হয়, অফিসিয়াল কল, মানে অনেক সময় অনেক প্রজেক্টে, তো সেগুলো হতে পারে, এমন কিছু সিরিয়াস কিছু না। কিন্তু মা বলছিল বারবার না, আমি ছেলেটার মধ্যে কিছু একটা অস্বাভাবিক জিনিস লক্ষ্য করছি। তো
তুই তো বলছিস তোর খুব ভালো বন্ধু, কিন্তু আমি কিন্তু এটা মানে ঠিকঠাক লাগছে না আমার, যাই যাকে। মেয়ে বললো তুমি ভুলভাল কথা বলছো, কিচ্ছু না, সব ঠিক আছে, কোনো নর্মাল কোনো ব্যাপার না। যাকে থার্ড রাত্রেবেলা ঘুমিয়েছে, রাত্রেবেলা খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে আসে সারাদিনে, ঘুমিয়ে পড়েছে, শুয়ে শুয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠে ওর মা দেখতে পাচ্ছে পরের দিন ছেলেটা শুয়েছে কিন্তু বিছানায়, খাটে। ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছে ছেলেটা শুয়ে আছে মাটিতে। মা তাড়াতাড়ি উঠেন, মা উঠে দেখছে ছেলেটা মাটিতে শুয়ে আছে। ডাকলো, আরে উঠো বাবা, তুমি মাটিতে কেন শুয়ে আছো? ও যখন মাটিতে শুয়ে আছে, ও তখন যখন উঠে ধসমস করে তখন বলতে পারে না, হ্যাঁ আমি মাটিতে শুয়ে আছি, মানে ও নিজেই বুঝতে পারছে না কোথায় শুয়ে আছে। বলছে আমি তো খাটেই শুয়েছিলাম। বলছে না না, তুমি দেখো মাটিতে শুয়ে আছো, সকাল হয়ে গেছে, তুমি মাটিতে কেন ঘুমাচ্ছ, ঠান্ডা লেগে যাবে। আমার মেয়ে এসব জানলে বকাঝকা করবে আমাকে। বলছে তোমাকে, তুমি মাটিতে কেন ঘুমালে? বললে ও মানে রিয়াকশনটা যা দিচ্ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে ও নিজেই জানে না কোথায় ঘুমিয়েছে। যাকে এইটাও রিপোর্ট করলো মেয়েটাকে। মেয়ে তো একটু এবার খটকা লাগছে। মেয়ে বললো যে দেখো মা, তুমি একটু ভালো করে অবজার্ভ করো। ওর বাবাও বললো হ্যাঁ এবার একটু অবজার্ভ করতে হবে, কিছু ওটা ঠিকঠাক লাগছে না রে ছেলেটার প্রতি। ছেলেটা কি সে ড্রিঙ্কস ফিঙ্কস করে নাকি রাতের বেলা? মেয়েকে বলে সেটা তো করে, কিন্তু এতটা করে কিনা তো আমি জানি না, তুমি একটু নজর রাখো তো দেখি। পরের দিন বাবা যখন ঢুকেছে ছেলেটা, তখন বাবা ওর সঙ্গে বেশ গল্প জড়িয়ে দিয়েছে ইচ্ছে করে, মানে বোঝার জন্য যে ড্রিঙ্কসের মুডে এসছে কিনা, কোনো ড্রাগস বা কোনো কোকেন টোকেন নেয় কিনা, সে অনেক কিছু ব্যাপার হতে পারে। তো বাইরের থেকে ছেলেটা এসছে, ও বাড়িতে থাকছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন তো ওরা মুশকিলে পড়ে যাবে। তো বাবা যেহেতু রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, চালাক চতুর, খুব অবভিয়াসলি খুব স্মার্ট ইন্টেলিজেন্ট হবে, বাবা বেশ গল্প জুড়ে দিয়েছে ওই ছেলেটার সঙ্গে বোঝার জন্য যে ছেলেটা ড্রিঙ্কস করে এসছে কিনা বা কোনো ধরনের ড্রাগস বা ওই সময় কোনো মানে ইনভলভ কিনা। গল্প টল্প করছে, দেখছে না ড্রিঙ্কস ফিঙ্কস কিচ্ছু করেনি, নর্মাল অবস্থায় আছে। ও খেয়ে দিয়ে বাবা শুয়ে পড়েছে। এবার ঘুম থেকে উঠে আবার মা দেখতে পাচ্ছে এবার ছেলেটা শুয়ে আছে সোফায়। এবং সোফায় মানে যে রুমে ঘুমাতে দিয়েছে সেই রুমে তো সোফা নেই, সোফাটা ড্রয়িং রুমে, সে ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে। এবার ঘুম থেকে উঠে মা ঝাঁটা ফাটা দেবে, ঘরটা উঠে দেখে সোফায় শুয়ে আছে। ও মা ওটা অস্বস্তিকর পরিবেশ, ঘুম থেকে উঠে দেখতে ছেলে সোফায় শুয়ে আছে, মানে ঠিক মতো মানে জাস্ট তখন আবার বাবা তুমি সোফায় কেন শুয়ে আছো, তোমাকে তো খাটে শুয়ে, তুমি আগের দিন ঘুমালে মাটিতে, আজ সোফায়, ব্যাপারটা কি? ও এমন ঘুমে কিছু বলতে পারে। অনেক ধাক্কাধাক্কির পর ওর বাবাকে আবার ডেকে তুললো, ডেকে তোলার পর এবার ধসমস করে উঠেছে। ওঠার পর বাবা জিজ্ঞেস করলো তুমি সোফায় কেন আসলে, তোমাকে তো ওইখানে ঘুমাতে দেওয়া হয়েছে, এবং তোমাকে বাকায়দে তুমি ভিতর থেকে ছিটকিনিও মারলে, তুমি ছিটকিনি খুলে সোফায় কেন শুয়ে পড়লে আবার? এ কিছুই উত্তর দিতে পারছে না, কিছুই বলতে পারছে না। ও বলছে আমি না কিছু বুঝতে পারছি না মাসিমা, আমি কি করে সোফায় এলাম, আমি তো ঘুমিয়েছিলাম ওই খাটের মধ্যেই। এর কথাগুলো মানে আস্তে আস্তে সঙ্গতি হারিয়ে যাচ্ছে, একটা অসংলগ্ন কথাবার্তার মধ্যে চলে আসছে, মানে কোনো কিছুর সঙ্গে কোনো কানেকশন নেই। ও নিজেই বুঝতে পারছে না কি বলছে, মানে সব মিলিয়ে একটা মানে একটা হচপচ সিচুয়েশন। এক তো গেস্ট, মেয়ের বন্ধু বাইরে থেকে এসছে, এরকম একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার। এবার মেয়েকে কি বলবে, ছেলেটাকে কি বলবে? ছেলেটা 7 থেকে 14-15 দিন থাকার প্ল্যান নিয়ে এসছে। মা বাবা একটা দুশ্চিন্তায় পড়ে গেল যে এটা কি হচ্ছে। মেয়ের সঙ্গে খুব ভালো করে কথাবার্তা হলো যে এইভাবে তো এইভাবে থাকা যায় না, তুই কি আমার আরও টেনশন, বা তুই বললি বাড়িতে একা থাকছো, লোক আসবে, ভালো গল্প হবে। কোথায় সে রাতেবেলা আসছে, কী সব তোর ল্যাপটপ ট্যাপটপ কাজ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে, কোনো গল্প গুজব হচ্ছে না, আর ঘুম থেকে উঠেই আমরা এইসব দেখতে পাচ্ছি। আমার টেনশনে পারছি না, তুই ওর সঙ্গে কথা বল। ওর সঙ্গে কথা বলেছে, বলছে না আমি তো কিচ্ছু না, আমি তো তোমার বাড়িতে খাচ্ছি দাচ্ছি ঠিকই আছে, কিন্তু হ্যাঁ মা একদিন বলছে মাটিতে শুয়েছিলাম, একদিন বলছে আমি সোফায় ঘুমিয়েছিলাম, বুঝতে পারছি না। মেয়ে বললো যে দেখো মা, আর 2-3 দিন একটু অপেক্ষা করো, দেখে নাও কী অবস্থা দাঁড়ায়, তারপর নাহলে অন্য একটা ব্যবস্থা করা যাবে। এইবার ফোর্থ ডেতে ও ঘুমিয়ে আছে ডাইনিং টেবিলের উপর। এবার আস্তে আস্তে ওর মা বাবার ধৈর্যের সীমা মানে চলে যাচ্ছে।
ওর মা মানে ওর বাবা দুজনেই বলছে যে ওর কোনো ধরনের ডিসঅর্ডার আছে, আইদার কোনো ধরনের স্লিপিং ডিসঅর্ডার, কি বলছো সবিক? জয় একটা যাচ্ছে মাঝে মাঝে, কি যাচ্ছে? যাকে গল্প তো ওর মনে হচ্ছে কোনো স্লিপিং ডিসঅর্ডার বা কোনো কিছু তোর একটা প্রবলেম আছে, হয় স্লিপিং ডিসঅর্ডার আছে, নাকি ওকে কোনো একটা কিছুতে ওকে মানে কন্ট্রোল করছে। নর্মাল কেউ এরকম ঘুমালে একদিন মাটিতে একদিন সোফায়, আজকে ডাইনিং টেবিলে ঘুমাচ্ছে, কিছু তো সমস্যা আছে। আর ও পুশ হয়ে যাচ্ছে, তাহলে আমার কাছে পুশ হচ্ছে না গো, আমার তো পিস ঠিকই আছে, নেটে হয়তো আটকে যাচ্ছে, কিন্তু আটকে যাচ্ছে মাঝে মাঝে, কিন্তু আমি তো স্পষ্ট। আচ্ছা, আর কয়েকজনে বলবে তো আটকে যাচ্ছে কিনা, এখন ঠিক আছে কিনা? আমার তো বাফারিং করছে না। এখন একটু প্লিজ রেসপন্স করে, আটকে যাচ্ছে মাঝে মাঝে, এই নেটওয়ার্কিংয়ের ভীষণ সমস্যা। এখন ঠিক আছে, ওকে, আচ্ছা। তো যাই হোক, ওর মা মানে বুঝতে পারছে যে কিছু একটা তো সমস্যা আছে ছেলেটা, মানে কিছু একটা তো এখন ঠিক আছে না, ওকে। আমার মনে হচ্ছে মাঝে মাঝে বাফারিংয়ের কিছু সমস্যা হয়, যাই হোক এখন বেটার না, ওকে ঠিক আছে। তো মা ভাবছে যে কিছু তো সমস্যা আছে ছেলেটার, নাহলে এরকম হবে কেন? তো মেয়েটাও বুঝে উঠতে পারছে না, বললে তোর ভালো বন্ধু, তুই তুই এতদিন কিছু বলে না, আমি তো এরকম কখনো কিছু নোটিস করিনি। তো মা বাবা খুব চাপে পড়েছে যে কোনো একটা মানে সমস্যা তো আছে ছেলেটার মধ্যে, এটা তো শিওর। আলটিমেটলি বললো ঠিক আছে, তুমি আর 2-3 দিন দেখো, নাহলে আমি ওকে শিফট করে দেবো, তুমি ইন দ্য মিন টাইম তুমি ও মেয়েটাও ছেলেটাকে বলে দিল যে দেখো তুমি একটা কাজ করো, তুমি ইয়ে করো, এইভাবে থাকলে মা বাবা বলছে তোমাকে অন্য হোটেলে শিফট করতে। বললো হ্যাঁ ঠিক আছে, আর আমি 2-3 দিন থাকি, আমার নিজেরও এরকম ব্যাপারটা খুব এম্বারেসিং মনে হচ্ছে, আমার এরকম কেন হচ্ছে বুঝতে পারছি না, আমি চলে যাব তাহলে হোটেলে। ঠিক আছে। এর পরের দিন সবচেয়ে মানে খারাপ অবস্থা হলো, ছেলেটা গিয়ে এবার রান্না করে ঘুমিয়ে পড়েছে। এবার রান্না করে ঘুমিয়েছে, এবার আস্তে আস্তে খুব খারাপের দিকে যাচ্ছে। রান্না করে ঘুমিয়ে পড়েছে মানে খুব খারাপের দিকে যাচ্ছে। এবার ওর মা বাবা আর মানে ওকে ধৈর্য ধরে রাখতে পারলো না, বললো যে না ঠিক আছে, এবার আর ছেলেটাকে এভাবে ইয়ে করা যায় না, মানে একে একটা কিছু করতেই হবে। তখন ওরা কি করলো, ওদের চেনা জানা একজন লোক ছিল, মানে কি বলে ওটাকে, পীর বা ওই ধরনের কিছু নয়, জানে না, অনেকে অনেক কিছু জানে, মানে দেখলে বুঝতে পারে। ওই লোকটাকে ডেকে আনলো, বললো যে আমার বাড়িতে একজন গেস্ট আসছে, এই ঘুমানো একদিন এখানে ঘুমাচ্ছে, একদিন এখন তো রান্না করে গিয়ে ঘুমিয়েছে একদিন, এবং যেখানে ঘুমিয়েছে একদম গ্যাস সিলিন্ডারের পাশে, উনুনের পাশে ঘুমিয়েছে। লোকটা এসে দেখে বললো এ তো খুব খারাপ অবস্থা, একে কিন্তু একা ঘুমাতে দেবেন না, এর কিন্তু খুব বিপদ হতে পারে, ও কিন্তু মৃত্যু ফাড়া আছে। বলে কেন? বললো না, ওকে একটা শক্তি কন্ট্রোল করছে, ওকে কিন্তু বারবার কিন্তু এমন সব জায়গায় টেনে নিয়ে যাচ্ছে যেখান থেকে ওর মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা শোনার পর তো ওরা যে ভেবেছিল ছেলেটাকে হোটেলে পাঠিয়ে দেবে, এটা হোটেলে পাঠানো যাবে না, ওরা রাত জেগে পাহারায় দিতে হবে মনে হচ্ছে। এবার এটা জেনে শুনে তো কাউকে আর এরকম সিচুয়েশনে পাঠানো যায় না। ওরা কি করলো, তখন আর মেয়েকে কথাটা বলে দিল যে এই ঘটনা বলছে তো একটু কিছু দোষ আছে রে, মানে মানে বলছে কিছু একটা শক্তি ওকে কন্ট্রোল করছে, কি করা যায়? বললো না না, তাহলে তুমি ওকে পাঠিয়ে নাও, তোমরা জবাবে হোক রাখো, আর আমি কথা বলছি। তখন ওই একই কোম্পানিতে কাজ করে, ও কোম্পানির সঙ্গে কথা বললো যে ওর কিছু শারীরিক অসুস্থতা হয়েছে, যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা যাতে অনলাইনে বসে ও ব্যাঙ্গালোর থেকে করতে পারে সেই ব্যবস্থাটা করে দিন। কোম্পানি বললো ঠিক আছে, দেখা যাক কী শারীরিক অসুস্থতা, আমরা একটা দেখছি ব্যাপারটা। ঠিক তার পরের দিন
ঠিক তার পরের দিন ওকে আর ঘুম থেকে উঠে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার সবারই খুব টেনশন যে ঘুম থেকে উঠে খুঁজে পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা কী হলো, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার সবারই থাকে না একটা, আমাদের যাদের অ্যাটাচ বাথরুম থাকে তাদের তো থাকেই, আর একটা বাইরেও বাথরুম থাকে, মানে যাদের বাড়ি থাকে, মানে ওই তোমার বাড়ির ড্রাইভার, সুইপার, অমুক তমুক যারা, একটা বাইরেও একটা বাথরুম থাকে। খোঁজাখুঁজি বাড়িতে কোথাও, মানে সল্টলেকের 3তলা বাড়ি, সব বাড়ি খোঁজাখুঁজি করে কোথাও পরে দেখতে পাচ্ছে ওই বাথরুমটার ভেতরে, বা মানে রাস্তার বাথরুমটার ভেতরে, মানে যেটা সুইপার টুইপারে যায় সেখানে শুয়ে আছে এবং সিটকিনি ভিতর দিক থেকে বন্ধ। তারপর ওরা ওই লোক ডেকে, এবার পুলিশ টুলিশ করলো না, অনেসারি ওরা ঝামেলা পড়বে, লোক ডেকে, পাড়ার লোক ডেকে, ওই আশেপাশের লোক টোক ডেকে বাথরুমের তালা ভেঙে ওই বাথরুম থেকে ওকে বার করে, ও এবং টয়লেটের গায়ে গিয়ে শুয়ে আছে। মানে আরেকটুখানি যদি হতো, মানে ঘুমানোর ভাবটা এমনভাবেই ছিল, মানে ওই করে আরেকটুখানি হলে ও টয়লেটের ওই প্যানের মধ্যে মাথাটা ঢুকিয়ে দেয়, তাহলে কিন্তু শ্বাস বন্ধ হয়ে যায়। আর এরকম সিচুয়েশনে ও শুয়েছিল। সবাই মিলে ওকে যখন দরজা ভেঙে ওরা ঢুকে, ওরা কি সব বলতে পারে না, একদম সেন্সলেস। তো ধসমস করে উঠলো, উঠার পরে ওকে নিয়ে সবাই ধরাধরি করে রুমে আসলো, তো সজ্ঞানে তখন বুঝতে পারলো যে খুব খারাপ অবস্থা হলো। তারপর থেকে ও বোধহয়, আমি জিজ্ঞেস করলাম কী হলো পরে ঘটনাটা, বললো এরপরে আর ও হার্ডলি একদিন আমাদের সঙ্গে থেকেছে। যেদিন থেকেছিল আমার মা বাবা পুরো জেগেছিল। তারপরকে ওর পরের দিনই ফ্লাইট, ওর অফিসে ব্যাপারটা পুরো জানানো হয়। পরে ভবিষ্যতে মানে পরের দিন ফ্লাইটে ওকে ব্যাঙ্গালোর চলে আসে, ওর নিজের বাড়িতে। ছেলেটার মানে ব্যাঙ্গালোর, মানে বাঙালি ছেলে, কিন্তু অনেকেই তো ফ্ল্যাট কিনে, ব্যাঙ্গালোরে ফ্ল্যাট কিনে আছে ওর পুরো ফ্যামিলির সঙ্গে। তো এই ঘটনাটা আমি যেটা বললাম, সেটা আদৌ কোনো মানে ভৌতিক বা কোনো ধরনের নেগেটিভ কিছু, সেটা বলা কিন্তু খুব মুশকিল। বাট একটা জিনিস শিওর, সেটা হলো ইটস নট ন্যাচারাল। এটার হয়তো কোনো শারীরিক অসুস্থতাও হতে পারে, কিন্তু একটা যে লোকটা বলল যে তাকে কিছু শরীরে মানে প্রবেশ করে, সাও হতে পারে। এবং সেটা বলেছিল যে তাকে মারার জন্য চেষ্টা করছে ছেলেটাকে, এবং মানে ছেলেটাকে মৃত্যু মুখে চলে যেতে হতে পারে। তাই তো হচ্ছিল, তো একদম যেখানে চলে গেছিলো মানে টয়লেটের প্যানের কাছে, এখন মাথাটা ঢুকিয়ে দিলে কিন্তু আর শ্বাস ফেলতে পারতো না, এইরকম জায়গায় চলে গেছিলো। তো এইটা একটা বিশাল বড় মানে ব্যাপার, যেটা আদৌ মানে এটা ঠিক মানে বোঝা খুব মুশকিল যে কি হচ্ছে, মানে আদৌ মানে এটা কি কোনো ধরনের মানে সায়েন্টিফিক কিছু, মানে শারীরিক কোনো অসুস্থতা, না কোনো কোনো স্লিপিং ডিসঅর্ডার কিনা, বা কিছু তো একটা আছে। কিন্তু মানে আমি বলি না, যেখানে when scientific explanation ends, paranormal activity begins. তো এটাই দেখ, এখানে কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন যদি কেউ দিতে পারে, সে ডাক্তার দিতে পারবে, কিন্তু এটা পুরোপুরি প্যারানর্মাল ছিল, সেটা স্পষ্ট বোঝা গেছিলো। কারণ ইচ্ছে করে করছিল না, নিজেও জানে না কী করে হচ্ছিল। হ্যাঁ, সেটা একটা বিশাল ঘটনা ছিল, যেটা আমি একটা শেয়ার করলাম। এবার আছে আরেকটা ঘটনা, সেটা একটা গ্রামের ঘটনা। এইটার মধ্যে সেই নিশির ডাকের, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে ঘুমের মধ্যে ডাকা, এই যে আমি আজকে যে ট্যাগলাইনটা দিয়েছিলাম, সেটার একটা পার্ট এটার মধ্যে আছে। ঘটনাটা হলো, আজকাল কি হয়, পড়াশোনা বেশ সবাই আমরা রাত্রেবেলাই করি, বেশি রাতেই, জেনারেলি কেউ অনেক রাতেই আমরা পড়াশোনা করি সবাই, মানে তাড়াতাড়ি পড়াশোনা তো খুব একটা করি না আমরা আজকাল। তো মা বাবা ছেলে বাড়িতে, মানে এটা গ্রামের ঘটনা। তো গ্রামের বড় দোকানদার বাবা, মুদিখানার দোকান আছে। তো গ্রামে একটা তো মুদিখানার দোকান, মানে এটা ভীষণ ডিমান্ড, সবাই চেনে, সবার মানে সব জিনিস পাওয়া যায় এরকম মুদিখানার দোকান, এবং সবাই চেনে দোকানটাকে। তো গ্রামের মুদিখানার দোকান তো সবাই চেনে, বেশ পপুলার, উনিও বেশ পপুলার। তো ওনার যে ছেলে রাতে পড়াশোনা করে, মোবাইল ঘাটাঘাটি তো সবারই আজকাল, তো মোবাইল ঘাটতে ঘাটতে সবাই রাত 2টো বেজে যায়। তো রাত জেগে মোবাইল ঘাটা, পড়াশোনা দুটোই রাত 7:30 অবধি হয়। এবার কি হয়েছে, একদিন একটা, ওই যে গ্রামে যারা মা কৃষি কাজ টাজ করে না, এরা কিন্তু ভোর 4টে উঠে 5টার ভিতরে চলে যায়, খেতে চলে যায়, আমি নিজে দেখেছি। তো একদিন এরকম
রাতের বেলা ওই ভোরের বেলার দিকে দেখতে পাচ্ছি ওই মুদিখানার যে দেখা, তার নাম ছিল কী বলে ওটাকে, বিমলদার ছেলে রাত ভোর 4:30 নাগাদ হেঁটে হেঁটে আসছে। তো বলছে, আরে বিমলদার ছেলে এত রাত্রে, মানে এত ভোরবেলা কোথা থেকে আসছে? তাকে নাম ধরে ডাকে এবং তাকে অনেকবার, কিন্তু সে কোনো উত্তর দেয়নি। সে তার মতো হেঁটে চলে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে। তো একদিন ঘটনাটা এরকম কয়েকদিন দেখেছে ওই কৃষক, যে ও তো ভোর 4টার সময় না করলে খেতে যায়। বলছে, জানেন তো বাবু, আপনার ছেলের ভোরবেলা 4:30-5:15টার সময় কোথা থেকে আসে? বলছে, 5:30টার সময় আমার ছেলে কোথা থেকে? তো রাত 2-2:30 পর্যন্ত পড়াশোনা করে, আমি দেখেছি রাত 1-2 পর্যন্ত তো ঘুমায়। তারপর সকালবেলা 10টার আগে তো ঘুম থেকে ওঠে না। রোজই আমি তো দেখি 10টা-11টার ঘুম থেকে ওঠে না। বলো না, আমি ওকে দেখেছি, আমি 2-3 দিন দেখেছি। আপনি বললে হলো নাকি? বলে, না না, অন্য কাউকে দেখেছো। বলে, এখন আপনার ছেলে কোথায়? বলে, আমার ছেলে ঘুমাচ্ছে। গিয়ে দেখে, হ্যাঁ সত্যি ঘুমাচ্ছে। তো কৃষকটা একটু খটকা লাগলো, তাহলে আমি কাকে দেখলাম, অন্য ভুলভাল কাকে। ঠিক আছে, চলো। তারপর একদিন এরকম সেম, এইবারও ছেলেটাকে ধাক্কা দিয়েছে। এই, তুই এতটা ভোরবেলা রোজ কোথা থেকে আসিস? ধাক্কা দেওয়ায় না, ও মানে সেন্সটা ওর আসে। সেন্সটা আসার পর ওকে ও চিনতে পারে। কৃষকটাকে তো রোজ বাড়িতে আসে, যে মুদিখানার জিনিসপত্র কিনে বাবার কাছে। বলছে, আর হ্যাঁ কাকু। বলে, তুমি গেছিলে কোথায়? বললো, আমি কোথায় গেছিলাম আমি তো ঠিক মনে করতে পারছি না, যাকে আমি বাড়ি থেকে যাচ্ছি এখন। বললো যে ও এমনভাবে হেঁটে যাচ্ছিল, মনে হচ্ছিল ওকে কেউ কেউ ওকে মানে ডাইরেক্ট করছে, কেউ ডাইরেকশন দিচ্ছে এবং সেই ডাইরেকশন ফলো করে বাড়ি যাচ্ছে। ও ডান দিক, মানে আমাকেও ভালো করে চিনতে পারছিল না, ডান দিক বা দিকেও তাকাচ্ছিল না। মনে হয় না যে মানে ওই ইয়েটা মনে আছে, ওই একটা আপনার ফেরিটেলের গল্প ছিল, রূপকথার গল্প, বাঁশি বাজায়, হ্যাঁ, সেই বাঁশিওয়ালার পেছনে যে লোক ছুটছিল, ঠিক সেই বাঁশিওয়ালার মতো যে করে না, কেউ একটা বাঁশি বাজাচ্ছে আর পেছনে থেকেই সবাই ছুটছে। ওই ছেলেটাও ঠিক ওরকমই মনে হচ্ছে, কারণ কিছু একটা পেছনে ছুটে যাচ্ছে, কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। মানে একটা মানে মহাশক্তি ওকে কন্ট্রোল করছে, এটা মনে হচ্ছে আর কি। এসব ঘটনা ঘটে, মা বাবার তো খুব এবার তো ভয় ঢোকা শুরু হলো, এটা কী হচ্ছে ঘটনাটা আমার ছেলের সঙ্গে। এবার মা বাবার একমাত্র ছেলে, এবার বললেও ওটা জিনিসটা খারাপ দেখাবে, মানে ভয় পাবে ছেলেটা। এবার করলো কি, এবার ও মা বাবা বললো, এবার আমরা ফলো করবো যে কী করে রাত্রেবেলা। বলছে ঠিক আছে। মা বাবা জেগে আছে রাত 2, 2:30, 3টে, 2, 2:30 দেখছে না, ছেলে 2 পর্যন্ত তো দিব্যি পড়াশোনা করছে, মোবাইল ঘাটছে, তো বোঝা যাচ্ছে। 3টার সময় আবার উঠেছে, উঠে দেখছে ভেতরের দরজা বন্ধ, লাইট ফাইট বন্ধ, ছেলে ঘুমাচ্ছে। বলে, তার মানে যে কৃষক যেটা বলছে এটা ভুলভাল কথা, আমার ছেলে এরকম কিছু নয়। এবার ভাবলো যে ঠিক আছে, এটা বোধহয় মানে এমনিতেই ভুলভাল, কোনো ঠিক কিছু না। কিন্তু কৃষক কিন্তু বারবার বলছে, না আপনার ছেলেকে আমি মাঝে মাঝেই দেখি এবং আমার একটা কিউরিওসিটি হয়ে গেছে, সেজন্য আমি ওই সময়টাতে রোজ বেরোই, যাতে আপনার ছেলেটাকে দেখা যায় কিনা। বললো ঠিক আছে। এইবার মা বাবা প্রথম 2-3 দিন, একদিন মানে ইয়ে করলো, তো অবজার্ভ করলো যে কী করে ছেলেটা রাতের বেলা, দেখলো যে না ঠিক আছে। এইবার ছেলেটা মানে রোজই বললো যে না, এবার ভালো করে ফলো মানে ইয়ে করতে হবে, নোটিস করতে হবে। এবারও মানে মা বাবা রোজই ফলো করে। একদিন দেখছি ঠিক রাত 3টে নাগাদ ছেলেটা, এবার মা তো মানে, এবার বাড়ির ডেসক্রিপশনটা আমি বলতে ভুলে গেলাম, এটা গ্রামের বাড়ি তো, যে রুমটায় পড়াশোনা করে রুমটা একটু আলাদা তৈরি, আর ভিতর মানে যে রুমটায় মা বাবারা থাকে একটু ভেতরের দিকে, ওর রুমটা একটু আলাদা করে নতুন করে বানিয়ে দিয়েছে। এবার মা বাবা ফলো করছে, ছেলে রাত 3টের সময় দরজা বন্ধ করে বেরিয়ে যাচ্ছে। এবার বেরিয়ে কোথায় যাচ্ছে, এবার তো ফলো করতে হবে ছেলে তো একটা বিপদে পড়েছে, বুঝতে পেরেছে যে এতদিন থেকে যে বলছিল, যে করছিল, তা তো নিশ্চয়ই একটা কিছু আছে, মানে কৃষকটা তো ভুল বলছিল না।
এবার মার তো মানে মা বাবার তো চোখ ছাড়া পড়া যে রাত 3টের সময় উঠে কোথায় যেতে পারে। তারপরে পেছন থেকে ডেকেছে, এই তুই কোথায় যাচ্ছিস এত রাতে? বলছে না না আমি তো বাথরুমে যাব। ও আচ্ছা, বাথরুমে বল, ঠিক আছে। এবার বাথরুমে যাবে, ঠিক আছে, চলে গেছে, কোনো সমস্যা নেই। নেক্সট দিন আবার দেখছে হঠাৎ করে, এবার সবারই তো ঘুম লেগে যায় না, ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে 3:30 সময় উঠে আবার গেছে ছেলের ঘরের সামনে, দেখি আবার ছেলে কী করছে, ঘুমাচ্ছে না পড়াশোনা করছে। গিয়ে দেখছে এবার দরজা খোলা, কিন্তু ছেলে নেই ভেতরে। অনেক সময় দাঁড়িয়ে রইল যে কোথায় গেল ছেলে। অনেক সময় দাঁড়ানোর পর দেখছে না, ছেলে তো আর আসছে না। এদিকে খুঁজছে ওইদিকে খুঁজছে, ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার কিন্তু সন্ধ্যার তীর আস্তে আস্তে ধারণা বাঁধলো যে এখানে কিছু একটা তো আছে। বাথরুমে গেলে তো এত সময় লাগবে না। এদিকে বাড়ির এই দিক খুঁজছে, বাড়ির ওই দিক খুঁজছে, খোলা জায়গার ওই দিক ওই দিক বাড়ির সব জায়গায় খুঁজছে, না কোথাও তো ছেলেকে দেখতে পাচ্ছে না। এবার ওরা বসে রইল ছেলেটার ঘরে। সেই ভোরবেলা 5টা নাগাদ ছেলে এসে ঢুকেছে। ওকে জিজ্ঞেস করা হলো, তুই কোথায় গেছিলি, কী করতে গেছিলি এত রাত্রে, কোথায় গেলি? ওকে বলে, ও ঠিক আমতা আমতা করে, না এই গেছিলাম ওইখানে কই একজনের এখানে একটু হাঁটতে, অমুক তমুক বলে। মানে ওর চোখে ঘুম, মানে ও দাঁড়াতেই পারছে না এরকম অবস্থায়। মনে হচ্ছে যেমন ও ঘুমের মধ্যে চলাফেরা করছে। ও ও জায়গায় ওকে যখন জিজ্ঞেস করা হলো না, ও সে যখন শুয়ে পড়লো, ওর চোখে প্রচণ্ড ঘুম, মানে চোখেরটা কোনো রকম মানে বন্ধ অবস্থায় হাঁটছে এরকম মনে হচ্ছে আর কি, তো পুরো ঘুমে। আর বিছানায় শুয়ে পড়ার পর আর কিচ্ছু বলতে পারছে না। সেই আবার পরের দিন সকালবেলা 11টা-10টায় উঠছে, তখন ওর সব ঠিক কাজ, সব ঠিকঠাক। এবার ওরা করলো, পরের দিন আবার ফলো করলো যে কী করে ছেলেটা। এবার দেখছে ঠিক রাত 3টে। এবার ছেলেটা আবার ছিটকিনি খুলে হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছে। এবার ওরা আগে থেকে প্ল্যান করে রেখেছিল, আরও 2-3টে ছেলে ওকে ফলো করা শুরু করলো যে কোথায় যাচ্ছে ছেলেটা, যায়টা কোথায় এই ভোরবেলা। যাচ্ছে 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 যাচ্ছে, দেখছে নদীর ধারে চলে যাচ্ছে ছেলেটা হাঁটতে হাঁটতে। ওরা পেছনে পেছনে হাঁটছে, আর ও কিন্তু হেঁটেই চলছে, পেছন দিয়ে ঘুরেও তাকাচ্ছে না। ও একটা কিছুর মানে মনে হচ্ছে কেউ যেন ওকে টেনে নিয়ে যাচ্ছে, ওর তো ওই কোনো একটা কিছুর পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে। হাঁটতে একদম ধারে চলে গেছে নদীর যে। এবার যখন নদীর ধার থেকে নিচে নেমে যাচ্ছে, তখন ওকে সবাই মিলে ধরে নেয়, ধরে নিয়ে ওকে বাড়িতে নিয়ে আসে। তারপর ওকে আর একা ঘুমোতে দেওয়া হয় না, ওকে বাড়িতে সবাই মিলে ধরে রেখে দেয়। ঠিক তারপর ওর একটা গ্রামের একজন পীরেরকে ওকে দেখানো হয়। তখন ওকে বলছে, পীর বলছে যে আপনারা বিশ্বাস করবেন আমি যেটা বলছি? বলো হ্যাঁ বলুন না। বলে ওকে তো ভোরবেলা রাত 3টের সময় এসে একজন ডাকে, এবং সেই ডাক ওই শুনতে পায়, আপনারা শুনতে পাবেন না, একমাত্র ওই শুনতে পাবে ডাকটা। আর ও ডাকটা সাড়া দিয়ে ওই ইয়েতে চলে যায়, নদীর ধারটায় চলে যায়। তা বলে কি নিশির ডাক? বলে হ্যাঁ। ও ডাকে, দরজাটা খুললে বেরিয়ে যায়। ওই সময় জেগে থাকে, পড়াশোনা করতে থাকে, কিছু একটা করতে থাকে, মানে ও একটা নেশার মধ্যে থাকে ওই সময়। ওই আপ টু 3টে পর্যন্ত জেগেই থাকে। ও জানে ও ডাকটা আসবে, সেই ডাকটাকে ফলো করে ও চলে যায়। তো সেই ডাকটাকে ফলো করে, হ্যাঁ বলে হ্যাঁ এটা আপনাকে নিশির ডাক বলুন, ভূতের ডাক বলুন, পুরো মানুষের ডাক বলুন, কিন্তু ও একটা ডাকটাকে ফলো করে চলে যায়। বললো আরও জেনে রাখুন, যে ডাকে সে একটা মহিলা। এটা পিঠটা অনর্গল বলে যাচ্ছে। তো মা বাবার একমাত্র ছেলে তো খুবই টেনশনে পড়ে গেল। বলে এটা থেকে বাঁচার রাস্তা তো আছে। তখন ওরা খবরাখবর নিল যে কি হতে পারে। বলল কিছু একটা ওইখানে হয়েছিল। তখন পরে জানতে পারলো এইখানে একটা মেয়ে পড়াশোনায় মানে ঠিকঠাক রেজাল্ট না করার জন্য বাবা মা খুব বকাঝকা করেছিল,
এতটাই বোকাঝোকা করেছিল যে সে ওটা মেনে নিতে পারেনি, এবং আলটিমেটলি সে মেয়েটা ওই একটু সুইসাইড করে অনেক বছর আগে। কিন্তু ওই নদীর ধারে ওই মেয়েটাকে অনেকে মাঝে মাঝে দেখতে পায়, নদীর ধারে দাঁড়িয়ে আছে, বসে আছে, এবং ওই ওই যে ওই ছেলেটাকে, ওই যে ছেলেটা ওই মানে মুদিখানার দোকানের ছেলেটা, ওই পীর বলছিল ওই ছেলেটাই ওকে, মেয়েটাই ওকে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে নদীর ধারে ওই কতটা সময়, খানিকটা সময় থাকে ভোরবেলার দিকে চলে আসে তারপর, এবং ওকে ডাকে বলেই ও চায়। এবং আপনারা ফলো করেছেন বলে ওই দিন রাস্তা থেকে ঘুরে এসছে, কিন্তু সেটা ওর জন্য ক্ষতিকারক হতে পারতো, কারণ ওরা কিন্তু একটা নেশার ঘরে চলে, এবং সেখানে যদি আপনি বাধা দিন তাহলে কিন্তু ওর জীবনও চলে যেতে পারে। তো সেটা কিন্তু খুব সাবধান। আপনি যদি বাধা দিন তাহলে এটা বললো যে এটা প্রতিকার কী, বলে দেখুন প্রতিকার কি হতে পারে, অনেক কিছু মাদুলিরা তো অনেকে দেয়, আমি সেটা দেবো না। আমি বলবো আপনার ছেলেকে এখান থেকে সরিয়ে দিন, আপনার ছেলেকে এখান থেকে সরিয়ে দিন। মাদুলি দিয়ে অনেক কিছু হতে পারে, কিন্তু আমি মাদুলিতে বিশ্বাস না। আমি বলবো আপনার ছেলেকে এখান থেকে সরিয়ে দিন, কারণ ওকে যদি না সরিয়ে দিন তাহলে এই ডাকটা কিন্তু আপনিও, এমন একটা শক্তি ওদের আছে, আপনি যদি ওকে নিয়েও ঘুমান, ও যখন ওকে যখন ডাকবে আপনি শুনতে পাবেন না, কি ওই শুনতে পাবে এবং ও বেরিয়ে যাবে দরজা খুলে, এবং আপনার এরকমভাবে ঘুমাবেন আপনার বুঝতে পারবেন না বেরিয়ে যাচ্ছে। ওকে যদি মৃত্যু ফাড়া যদি থাকে তাহলে কিন্তু এটা মুশকিল হয়ে যাবে। সবচেয়ে ভালো হলো আপনি, আমি কোনো মাদুলি দিচ্ছি না, কিচ্ছু করছি না, আপনি ওকে এখান থেকে নিয়ে সরে যান, আপনারা ওকে অন্য কোথাও পাড়ি দিন। তখন ওই ছেলেটাকে বোধ হয় কলকাতা না কোথায় নিয়ে এসছে ইসের জন্য, এই পড়াশোনা করার জন্য বা করার জন্য। তারপর থেকে বোধ হয় এই জিনিসগুলো ওর মানে ততটা হচ্ছিল না আর কি, মানে ওই গ্রামের থেকে যেরকম হচ্ছিল এইখানে আসার পর থেকে ওই জিনিসগুলো আর হয়নি ওর সঙ্গে, ছেলেটার সঙ্গে। তো এইটা একটা বেশ মানে ইয়ে ছিল যে কি বলে ওটাকে, একটা মানে নিষিদ্ধাকের সঙ্গে এরকম একটা কানেকশন খুব হয়। এটা অনেকেই আপনারা জানবেন যে নিষিদ্ধাকটা এতটাই ভয়ঙ্কর হয় যে মানুষ নিজের পরিচিত কোনো লোকের নাম করে ডাকবে বা স্বর দিয়ে ডাকবে, আপনি মনে হবে ও আচ্ছা ও ডাকছে, চলো দেখে আসি কী ব্যাপার, কিন্তু আলটিমেটলি ঘটনাটা খুব ভয়ঙ্কর হয়। তো ওই মেয়েটা যখন ওকে ডাকতো ও ভাবতো ওই মেয়েটাই ডাকছে, নেশার ঘুমের নেশার মধ্যে চলে যেত, এবং আলটিমেটলি একটা জায়গায় এমন জায়গায় পৌঁছে গেছিলো নদীর ধার থেকে ওকে নদীতে ফেলেও দিতে পারতো। তো সেই জন্য ওই পীর বলেছিল যে এরকম অবস্থায় ওকে মানে ছেলেটাকে আটকাবেন না, যে তুই যাবি না, তুই এখানে থাক, এরকম কিছু বলবেন না, তাহলে এটা ওর জন্য মানে আরও মানে ভয়ঙ্কর হয়ে যাওয়ার ঘটনা হতো। তো পরে এখান থেকে ওর যেহেতু পীর বলেছিল যে এখান থেকে সরিয়ে দিতে, ও মানে এখন ওখান থেকে নেই, ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় ওকে নিয়ে চলে এসছে আর কি, মানে মা বাবা, যার ফলে এখন হয়তো এটা নেই, আর যখন ছিল তখন হয়তো ছিল, সেটা একটা মানে ঘটনা ছিল। কিন্তু আলটিমেটলি এটার মধ্যে একটা মানে নিষিদ্ধাকের ইনভলভমেন্ট ছিল, যেটাকে ফলো করে করে ও মানে যেত। তো সেটা একটা মানে ঘটনা যেটা সবসময় সবার সঙ্গে হয়, আমি দেখেছি। বা নিষেধাজ্ঞার ব্যাপারটা ওটা অনেকেই বলেছে যে এই জিনিসগুলো অনেকের সঙ্গেই হয়, যে নিষেধাজ্ঞার এই ব্যাপারটা। তো যাই হোক, এটা হলো আরেকটা গেল গল্প। এবার আসি একটা সিমলার ঘটনায়। সিমলা খুব সুন্দর জায়গা, আমরা সবাই জানি, আমরা সিমলায় যেতেও ভালোবাসি, ঠান্ডায় ঘুরতে ভালোবাসি। আমিও গেছিলাম কিছুদিন আগে একটু কাশ্মীর ঘুরতে, কাশ্মীর বেড়াতে। তো এরকমই সিমলাতে মানে দুটো ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলির বাবা সিমলাতে চাকরি করে বসতে, তো বলছে ঠান্ডা পড়েছে, এবার একটু সিমলা ঘুরে আয় তোরা, আমাদের এখানে আয় থাক। তো এবার ছুটি, ঠান্ডার দিন, এবার আচ্ছা
মাঝখান থেকে জাস্ট একটা কমেন্ট আমি রিপ্লাইটা দিয়ে নিই। নিশিত মধুমিতা জিজ্ঞেস করছে যে নিশিত ডাকটা আসলে কি। আমি উত্তরটা দিয়ে দেওয়া উচিত এই জন্য, কারণ হলো কি এটা অনেকেই জিজ্ঞেস করছিল আগে। দেখুন, আমি যতটুকু জানি নিশিত ডাকটা হলো, নিশি মানে রাত, এটা রাতের বেলা এমন কেউ আপনাকে ডাকবে, আপনার মনে হবে আপনারই কেউ, ধরুন আপনার বন্ধু হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার স্বামী হতে পারে, ফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, গভীর রাতে আপনাকে ডাকবে। আপনার মনে হয় সে এসছে, আরে ওই এত রাতে কী করে এলো। আপনি দরজা খুলবেন বা আপনি বেরোবেন, কিন্তু আপনি খুলে দেখতে পাবেন না, বা আপনি একটা টার্গেটে খোলার পরও আপনি কাউকে দেখতে পাবেন না, কিন্তু আপনি ওটাকে ওই ডাকটাকে ফলো করে চলে যাবেন। মানে অদৃশ্য শক্তির ডাক, এবং সেই ডাকটা আপনি অচেনা স্বর নয়, আপনার পরিচিত কর হবে। এবং ম্যাক্সিমাম জায়গায় বলা হয় যে যে শক্তিটা ডাকে, মানে যার ডাকটা আপনি শুনতে পাবেন, সে পৃথিবীতে থাকে না। এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর। আপনি ফলো করলেন তো, আরে ডাকছে, কে ডাকছে, যখন মনে করতে পারলেন আরে এটা তো অমুকের স্বর, সে কি, সে তো আজ থেকে 2 মাস 3 মাস 1 মাস আগে তো নেই, মারা গেছে, তাহলে সে কি করে ডাকতে পারে। বেসিক্যালি এটাই হলো নিশির ডাক। মানে মানে রাতের বেলা মানে যে একটা পরিচিত মানুষের স্বর নিয়ে ডাকা, সেটাই হলো নিশি ডাক, এবং সেটা খুব ভয়ঙ্কর হয়। কারণ এই ডাকটাকে ফলো করে খুব মানে খারাপ অবস্থা হয়, মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে। কারণ কোথায় নিয়ে যায়, সেই জন্য কখনো নিশি ডাক যদি হয়, মানে নিশি ডাক মানে আপনি বুঝবেন কি করে, এটাও একটা প্রশ্ন। আপনার খুব মানে গভীর রাতে, সেজন্য বলা হয় কেউ যদি বেশি রাতে ডাকে আপনাকে, দরজা খোলার আগে 200% শিওর হবেন সেই লোকটাই আপনাকে ডাকছে। এবার সেটাও এবার অনেকে প্রশ্ন করে আমি বুঝবো কী করে। এবার আজকাল প্রত্যেকেরই দরজার মধ্যে একটা বাল্ব থাকে, সেই লুকিং বাল্ব দিয়ে দেখা যায় যে কে আসছে বাইরে। সেকেন্ড প্রশ্ন হলো, আপনি ওই লোকটাকে ফোন করতে পারেন, যে আপনাকে ফোন করে তার ফোনটা যদি আপনার দরজার সামনেই বাজে, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ সেই লোকটাই আছে। তো অনেক কিছুতেই বোঝা যায়। আদারওয়াইজ ঘুমের মধ্যে কখনো খুলবেন না, এটা খুব ভয়ঙ্কর। হ্যাঁ, কাশ্মীরের পরিস্থিতি এখন ঠিক আছে, খুব ভালো, আমি খুব ভালো লেগেছে। ওইসব মিডিয়ার ভুলভাল কথা কিচ্ছু নেই, পরিস্থিতি খুব স্বাভাবিক। কাশ্মীরে খুব ভালো লোক, অযথাই মানে মিডিয়া নেগেটিভ স্প্রেড করে, এগুলো নেগেটিভিটি আর কিচ্ছু না, খুব ভালো। আপনি যেতে পারেন, ঘুরে আসতে পারেন, খুব ভালো। তো যাই হোক, এবার আসি সেই ঘটনাটা, কাশ্মীরের ঘটনাটা, সরি সিমলার ঘটনাটা। তো সিমলাতে এরকম বাবার দুই মানে বন্ধুর ছুটি পড়েছে। ওই এবার বলছে সিমলায় গিয়ে চলো একটু ইয়ে করে আসি, ঘুরে আসি। তো সিমলায় গেছে বন্ধুর বাড়িতে, বন্ধু ডেকেছে। এবার বন্ধু মানে বাবা ছোটোবেলার বন্ধু, বাবার বন্ধুর বাড়িতে গেছে। তো গিয়ে ওখানে উঠেছে বাড়িতে। ওঠার পর সিমলার শ্রীলঙ্কার বাড়িগুলো কিন্তু মানে খুব সুন্দর। মানে শ্রীলঙ্কার হিলস স্টেশনের বাড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়, ছোট ছোট বাড়ি হয়, স্লোপ হয়, মানে আপনার বাড়িটা একটু উঁচুতে হয়, তার স্লোপে হয় অনেক কিছু, বাগান বাড়ি, ওয়াশরুম টয়লেট নিচে হয়, অনেক সব একদম উপরে হয় না। তো যে বাড়িতে ওরা গেছে সেটা একটা কোয়ার্টার, মানে ওরা হিমাচল প্রদেশের একটা জব করে ওখানে, হিমাচল প্রদেশের একটা গভর্নমেন্টের আন্ডারে। তো সেখানে ওটা কোয়ার্টার কিন্তু মানে বাংলো আর কি, সেটাও দারুণ বাংলো। আর হিলসের বাড়ি, প্রত্যেকটা বাড়ি কিন্তু খুব সুন্দর হয়, মানে যথেষ্ট জায়গা নিয়ে তৈরি হয়। ওখানে কিন্তু ফ্ল্যাট হয় না, হিলসে জেনারেলি খুব ফ্ল্যাট কম হয়, কারণ যে সয়েল থাকে হিলসে ফ্ল্যাট বানানো খুব মুশকিল। জেনারেলি বাড়ি হয় 2 তলা 3 তলা বাড়ি বেশি হয়, বা 1 তলা 2 তলাই বাড়ি হয়। তো ওরা কাঠের দোতলা ছিল, বেশ পুরনো দিনের দোতলা, বেশ ভালো ছিল। কিন্তু ওয়াশরুমটা ছিল, টয়লেটটা ছিল তলায়। তো এবার মানে বাড়িটা উঁচুতে, টয়লেটটা নিচুতে, মাঝখান দিয়ে এরকম উঁচুতে হেঁটে আসতে হয়। তো রাতের বেলা ওই বাড়িতে গেছে বাবা আর ভাই বোন, আর ওই বাড়িতেও দুটো মেয়ে আছে যার বাড়িতে গেছে। তো রাতের বেলা ছোট ছেলেটা ওয়াশরুমে গেছে, মানে ভাই বোনের মধ্যে একদম ভাইটা ওয়াশরুমে গেছে। ওয়াশরুম থেকে আসার পর
ও ভয়ে মানে হাত পাও কাঁপছে। তো বোন জিজ্ঞেস করছে, কি হলো, তুই তো ভয় পেয়েছিস কেন, কি হচ্ছে, তো হাত পা কাঁপছে কেন, ঠান্ডায়? বললো না না, তুই ভিতরে আয় বলছি। তো বললো হ্যাঁ ঠিক আছে চল, ভিতরে যাচ্ছি। তো ভিতরে গেল। ভিতরে যাওয়ার পর বলছে, আমি না যখন ওয়াশরুমে গেছিলাম, আমার যেন মনে হলো না বাথরুমের ভিতরে কেউ যেন একজন আছে। বাথরুমটা বিশাল বড়, মানে বিশাল বড় বাথরুম তার পাশে টয়লেট বেসিনটা। বললো না, বাথরুমের ভিতরে কেউ যেন একজন আছে। আমার ঢোকার যখন আমি ঢুকি তখনই মনে হলো, আমি যতক্ষণ ছিলাম তখনই মনে হচ্ছিল যে বাথরুমের ভিতরে কেউ যেন একজন আছে। তো তুই দেখতে পেলি না? বলে না না, কিছু দেখতে পেলাম না, কিন্তু একজন আছে। এবার ঠিক আছে, ঘটনাটা ওর বোনকে বললো ঠিক আছে, বাবাকে এখন কিছু বলার দরকার নেই, তুই কী বলছিস আমি বুঝতে পারছি না। ও বললো বিশ্বাস কর বোন, আমি কিন্তু মনে হচ্ছে বনু যে এখানে একটা কিছু আছে। এবার থার্ড দিন আবার এরকম রাত্রেবেলা বাথরুমে গেছে। এবার খুব জোরে জোরে ও মানে ওইখান থেকে খুব ভয়ে ভয়ে দৌড়ে দৌড়ে বেরিয়ে চলে এসছে। তো জিজ্ঞেস করলো, এবার তুই তো দৌড়ে দৌড়ে বেরিয়ে চলে এলি কেন, কী হয়েছে? বলছে যে আমাকে না বাথরুমের ভিতরে একজন গলা চিপে ধরতে এসেছিল, আমি কোনো ক্রম ছাড়িয়ে চলে এসেছি। হ্যাঁ, বলছি কি আজে বাজে বলছিস মাইরি, কী বলছিস? হ্যাঁ, আমাকে বাথরুমের ভিতরে কে যেন গলা চেপে ধরেছিল, আমি কোনো রকম করে দৌড়ে বেরিয়ে চলে এসেছি। বলছে এবার ঘটনাটা ওর বাবাকে বললো, কারণ ব্যাপারটা খুব খারাপের দিকে যাচ্ছে। আর ওই ছেলেটা ওই সিমলা যাওয়ার পর থেকেই খুব একটা খুঁটিসুটি হয়ে গেল, ঘোরার মানে কোনো সে আনন্দ নেই, সবসময় একটা ভয়ে ভয়ে একটা চাপে চাপে এরকম একটা অবস্থা আছে। এটা ওর খুব মানে ভয় লাগছিল ব্যাপারটা, যে সবসময় একটা ভয় সিটিয়ে আছে। ইভেন ও রাত্রেবেলা আর বাথরুমে যেতেই চায় না, মানে ও শারীরিকভাবে ডিপ্রেসড হয়ে খুব খারাপ অবস্থায় চলে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। ওরা হচ্ছে কী রে, আমি ঘুরতে এসে ছেলেটা এরকম অবস্থা হয়ে গেল, মানে রুম থেকে বেরোতে চাচ্ছে না, রাতের বেলা মানে ঘরের বাইরে যেতে চাইছে না, মানে ভীষণ মানে খারাপ অবস্থা শুরু হয়ে গেল ওর। তো এবার ওরা মানে বুঝতে পারছে না কি হচ্ছে। রাতের বেলা ঘুমিয়েছে, রাতের বেলা ঘুমানোর পর ও বাবাকে বলছে ওকে যেন কে গলা চেপে ধরেছে, গলা চেপে মারতে আসছে। রাতে ঘুমালেই এই স্বপ্নটা দেখছে ও, বাথরুমে তো যেতেই পারছে না ভয়ে। এবার রাতেও যখন শুয়ে আছে ও দেখতে পাচ্ছে, মানে চোখ খুললেই বা চোখে এদিক ওদিক হলেই দেখতে পাচ্ছে ওকে যেন কেউ একটা গলা চেপে ধরে মারতে আসছে। আর ও ভয়ে সিটি আছে, চিৎকার চেঁচামেচি করছে। তো ঘটনাটায় মা বাবারা খুব ভয় লাগা শুরু হলো, কী হচ্ছে, আমার ছেলেটা তো পাগল হয়ে যাচ্ছে, অলরেডি তো সাইকেটিক দেখানোর মতো পরিস্থিতি চলে এসছে। ও বাড়ি থেকে বেরোতে চাইছে না, রাতেরবেলা নিজের টয়লেটে যেতে চাইছে না, মানে খুব খারাপ অবস্থা। এরকম তো আমার ছেলে ছিল না, আমার ছেলে তো বেশ সাহসী ছিল। কী হলো ঘটনাটা? তো আলটিমেটলি কেউ কিছু ধরতে পারছে না, কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। তারপর এরকম চলছে কিছুদিন থেকে, ও বাড়িতেই থাকছে, কেউ বাথরুমে গেলে কেউ ওর সঙ্গে যাচ্ছে রাতেরবেলা, আর দিনের বেলাও তো ঠিক আছে। আরেকদিন কি হচ্ছে, রাত্রেবেলা এরকম ও শুয়ে আছে, রাত্রেবেলা শুয়ে আছে, রাত গভীর রাতে, সিমলা তো প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আর একটুখানি ঠান্ডা, অনেক রাতে ওরা দেখতে পাচ্ছে, ওর মানে উপর থেকে তো নিচ দেখা যায়, ওরা দেখতে পাচ্ছে যে ওই ছেলেটা প্রায় ভোর মানে মাঝ অনেক রাতে মানে ধরে নাও মিড নাইটে বাথরুমে যাচ্ছে, বাথরুম করে ফিরে এসছে, মানে বাথরুমে গেছে, যার বাড়িতে গেছে ওরা দেখতে পাচ্ছে ছেলেটা বাথরুমে গেছে। তোরা ভাবলে এত রাত্রে, ও তো এমনিতে ভয় পায়, এত রাত্রে একা একা বাথরুমে চলে গেলো কাউকে না ডেকে, এটা ঠিক হচ্ছে না। ও বলছে না, ও তো বাথরুমে চাপ পেয়েছে চলে গেছে, আমি একটা কাজ করি, আমি লাইটটা নিয়ে এগোই।
এগিয়ে গিয়ে দেখি যে ছেলেটা এত রাত্রে গেল, ঠিক আছে, বাথরুম থেকে বেরিয়ে এসে যাতে ভয় না পায় সেজন্য আমি গিয়ে দাঁড়িয়ে থাকি। যার বাড়ি সে গিয়ে মানে যে যে বাংলোতে, যার বাংলো এটা, মানে যে চাকরি করে, সে নিচে নেমে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা আসবে বাথরুম থেকে, অনেকটা সময় পেরিয়ে গেল, বাথরুম থেকে বেরোচ্ছে না, বাথরুম থেকে বেরোচ্ছে না। আর একটু কাছাকাছি গেল, গিয়ে ওকে নাম ধরে ডাকছে, আরে কী যেন নাম ছিল, আরে এসো, অনেক সময় হয়ে গেল, ঠান্ডার মধ্যে মানে কী করছো তুমি বাথরুমে এত সময়? কোনো উত্তর আসছে না। আরেকটু কাছে গেল, গিয়ে দেখে বাথরুমটা তো ভিতর দিক থেকে বন্ধ, মানে বাইরের দিক থেকে বন্ধ, সরি বাইরের দিক থেকে বন্ধ। মানে ছিটকিনিটা যে ভিতর থেকে লাগানো থাকে, দ্যাট মিনস ভিতরে কেউ আছে, ছিটকিনিটা তো বাইরে থেকে বন্ধ। এবার ওই ভদ্রলোক একটু ইতস্তত হয়ে গনগনিয়ে হেঁটে গিয়ে আবার রুমে চলে গেলেন। গিয়ে দেখছেন সবচাইতে সারপ্রাইজিং, ওই ছেলেটা, যে ছেলেটা নিচে বাথরুমে ছিল, সেই ছেলেটা দিব্যি ঘুমাচ্ছে। তখন ও বললো, তাহলে যদি ছেলেটা ঘুমাচ্ছে, এবার বাথরুমের যেখান থেকে বাথরুম সেখান থেকে উপরে আসার জন্য অন্য কোনো রাস্তা নেই যে মা অন্য কোনো সাইড রোড দিয়ে এসে ঢুকবে বা অন্য কোনো রাস্তা দিয়ে এসে বেডরুমটা, সেটা কোনো রাস্তা নেই, একটা রাস্তা দিয়ে আসতে হবে। তো ভাবছি যে একটা রাস্তায় যদি আসতে হয়, তাহলে আমি কেন দেখতে পেলাম না ছেলে? আমি ছেলেটাকে নিচে তো গেছে দেখতে পেলাম, ছেলেটা উঠে আসলো আমি দেখতে পেলাম না। আর আমি তো ভালো করে ফলো করছিলাম টর্চ লাইট নিয়ে। কী হলো ব্যাপারটা? ব্যাপারটা ওই মালিকটার মানে একটু খটকা লেগেছে, কিন্তু বাথরুমে বন্ধ ছিল, আমি স্পষ্ট দেখতে পেয়েছি কি হলো। তারপরে আরও এরকম কয়েকদিন করে ও আর ছেলেটা বাথরুমে যেতে চায় না, ভীষণ এরকম অস্বস্তিকর। আর ছেলেটা শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়া শুরু করেছিল, ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে যাচ্ছিল ছেলেটা। এবার ওরা ট্রিপটাকে আর এগোলো না, ওরা অনেক কিছু যাওয়ার জায়গা ছিল, বরফ টরফ দেখবে, অনেক কিছু করবে। আস্তে আস্তে এই 2-3 দিনের মধ্যে যখন এইসব ঘটনা শুরু হয়ে গেল, ওরা ট্রিপটাকে ক্যান্সেল করে এবার বাড়ির দিকে রওনা শুরু হয়ে গেল। বলে না, আমার ছেলের মানে বন্ধু যার বাড়িতে এসছে, মানে যে বন্ধু বাবার এসছে, সে বলছে না আমার ছেলে তো বাঁচানো মানে মুশকিল হয়ে যাবে আমার ছেলে, এইভাবে যদি আমি থাকি, আমার দরকার নেই, কাশ্মীর ঘুরে আমি চলে যাচ্ছি। ওরা আলটিমেটলি ওই দেরি না করে ওরা ওইখান থেকে সোজা প্ল্যান করে ফেলেছে, ওরা সোজা চলে আসবে, মানে সিমলা থেকে বেরিয়ে যাবে, আর ওখানে আর থাকবে না। তো তাই সেই মতো ওরা সিমলা থেকে বেরোবে বলে প্ল্যান করেছে। রাতে ঘুমিয়েছে ছেলেটা, পরের দিন সকালে ওদের মানে গাড়ি, সেই গাড়ি করে ওরা আসবে দিল্লিতে। ওরা এসে দেখছে মানে মাঝ রাতে, গভীর রাতে ছেলেটা প্রচণ্ড মানে ধস্তাধস্তি করছে, মানে এমনভাবে মারামারি করছে বা নিজেকে এরকম ছাড়াচ্ছে, মানে ভীষণ একটা কেন ওটা করছে। মানে শিলংয়ের মানে হিলসের ঘরগুলো কিন্তু দেখবে কাঠের দোতলা, তো জানালা কিন্তু কাচের হয়, এবং কাচের জানালা একটু পর্দা একটু ফাঁক থাকে, একটুখানি দেখা যায় বাইরে থেকে ভেতরে। জেনারেলি কাঠের যে হোটেলগুলো হয় বা কাঠের যেগুলো হিলসে যেগুলো হোটেল হয় বা হিলসে যেগুলো বাড়ি হয় বা বাংলো হয়, সেগুলো ম্যাক্সিমাম কাঠের হয়। এবং কাঠের হোটেলে কিন্তু জেনারেলি কাচের জানলা দেওয়া থাকে, ট্রান্সপারেন্ট, এদিক ওদিক দেখা যায়, একটা পর্দা থাকে। সেই পর্দা থেকে তো ছেলে মানে বাবা দেখতে পাচ্ছে ছেলে কার সঙ্গে যেন মানে মারামারি করছে এবং হাত পা ছড়ছে, মানে ওরকম একটা কিছু হচ্ছে। এটা দেখে ওর বাবা খুব ভয় পেয়ে গেলো, অলরেডি বাবা জানে যে ছেলের কোনো কিছু প্রবলেম হচ্ছে। দৌড়ে গিয়ে দরজা খুলেছে, মানে ওর দরজা দেখে দরজা ভেতর থেকে বন্ধ। তাহলে অনেক ডাকাডাকির পর ছেলেটা মানে দরজাটা খুলেছে, দরজা খুলে ছেলেটা হাঁপাচ্ছে। তখন জিজ্ঞেস করলো, কী হলো, তুই হাঁপাচ্ছিস কেন? বলে, আমাকে একটা লোক আমাকে মারতে এসেছিল, এই লোকটাই আমাকে বাথরুমে গেলেও আমাকে মারতে চায়, এখানেও আমাকে গেলে মারতে যায়, মারতে এসেছিল। আমি সেই জন্য লোকটার সঙ্গে খুব লড়াই করছিলাম, তুমি যদি আর একটু সময় দেরি করে আসতে তাহলে আমাকে তো মেরেই ফেলতো। তো এই ঘটনাটা শুনে খুব মানে ওর বাবা খুব ভয় পেয়ে গেল, যেটা কী ঘটনা হচ্ছে। এর আমরা ঠিকই আছে একটা হান্টেড জায়গাতে মানে ইয়ে করতে এসেছি, মানে ঘুরতে, কিন্তু এরকম হবে কেন? তো ইমিডিয়েটলি পরের দিন ওরা আর দেরি না করে ওইখান থেকে গাড়ি করে ওরা দিল্লিতে চলে আসে।
কিন্তু ওর মানে ওর বন্ধুটা বলছিল যে বন্ধুর মানে ছেলেটার বাবা যে আরেকটু কিছু দেরি হলে হয়তো আমার ছেলেকে আর খুঁজে পেতাম না, মানে ছেলেটাকে মেরেই ফেলতো। মানে ও আমি তো ওদিন বলছি স্পষ্ট দেখতে পাচ্ছি যে ছেলেটা মানে কাতরাচ্ছে, মানে চেষ্টা করছে হাত পা নাড়িয়ে কিছু করার, কিন্তু হাত পা নাড়াতে পারছে না, মানে কিছু যেন হাত পাটাকে বেঁধে দিয়েছে, আটকে দিয়েছে মনে হচ্ছিল। তো এইভাবেই করতে করতে কিন্তু এগুলো মৃত্যুর দিকে নিয়ে যায়। তো এইরকমই একটা হয় আলটিমেটলি। পরে ওরা চলে আসে, কিন্তু ওই ছেলেটার সঙ্গে এটা কিন্তু খুব সাংঘাতিক হয়েছিল। মানে আলটিমেটলি ওই মানে আর কিছুদিন থাকলে হয়তো ছেলেটাকে মানে মৃত্যুই হতো আর কি, এরকমই দাঁড়িয়েছিল। আচ্ছা, এবার আসি আমরা একটা একটা গ্রামের গল্প, অনেক আগের গল্প, হয়তো আমার বাবার সময়কার হবে, গল্প। হ্যাঁ, সেখানে কি হয়েছে, এই আমরা অনেকে টিউশন করাই না, অনেকেই তো টিউশন করি আমরা। টিউশনে পড়াশোনা করে একটা ছেলে পড়াশোনা করতো টিউশনে। হ্যাঁ, টিউশনের একটা অনেকে আমরা স্টুডেন্ট লাইফে টিউশনে করাতাম, একটা সাইড ইনকাম হতো, একটা পকেট মানি বেরোতো, একটা ভালো একটা ইয়ে ছিল। তো ওই একটা ছেলে গ্রামে ও টিউশনি করায়, টিউশন ছাত্র প্রায়, ছাত্র পড়াতে পড়াতে অনেকগুলো পড়াতো, তো রাত্রেবেলা ফিরতে ফিরতে দেরি হতো। তো গ্রামের রাস্তা যখন দেরি হতো হয়েই যেত, আর এবার ও গ্রামের রাস্তা শর্টকাট একটা রাস্তা দিয়েও প্রতিদিন আসতো। তো সবাই বলতো এই শর্টকাট রাস্তাটা নিস না, একটা কালভার্টটা ধরে একটা ছোট রাস্তা। তো সবাই বলতো যে না এই রাস্তাটা, ও বলতো দৌড় আমার সমান একটা ওই দিক দিয়ে ঘুরে আসতে হলে প্রায় 8 ঘন্টা লাগবে, এখানে আমার 10 মিনিটে হয়ে যাচ্ছে, আমার 20 মিনিটের সেফ, আমি কেন যাব না। হ্যাঁ, তো যাচ্ছে 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 প্রতিদিনই যাওয়া আসা করছে। একদিন কি হলো, হঠাৎ ওই দিন দেখতে পাচ্ছে ওই কালভার্টটার ওখানে একটা লোক বসে আছে। একটা লোক কালভার্টটার মানে স্টার্টিংটা না, কালভার্টটা এরকম হয় তো, কালভার্টটার সামনে একটা লোক বসে আছে। তা ভাবলো ঠিক আছে চলো। খানিকটা জ্বর একটুখানি এগোনোর পর ও দেখতে পাচ্ছে একটা কুকুর আর একটা গরু খুব খেলছে। তো ভাবলো এত রাত্রে একটা কুকুর আর গরু খেলবে, কুকুর আর গরু তো জেনারেলি খেলে না, কিন্তু গরু আর কুকুরে খেলবে কেন এত রাত্রে। হ্যাঁ ঠিক আছে, ও বলে এগোচ্ছে। তো খানিকটা এগোনোর পর কালভার্টের এখানে গিয়ে দেখতে পাচ্ছে ওই যে লোকটাকে একদিন দেখেছিল একটা লোক বসে আছে, সেই লোকটা একটা লোক বসে আছে। এবার ওর ভয়ে আর ওই কালভার্ট ক্রস করার মতো সাহস হলো না, মানে কালভার্টের ওই মাথাটা। ও এবার কালভার্টের এপারেই দাঁড়িয়ে রইল অনেকটা সময়, ওর হাতে কোনো সাইকেল বা কিছু নেই, ও এমনিতেই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে এসে ও বসে আছে, যে ভাবছে কোনো একটা লোক যদি আসে তো একসঙ্গে মিলে রাস্তাটা পেরিয়ে যাব। ওর আর কিছু ক্ষমতা নেই যে রাস্তাটা পেরিয়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করে যে তুমি এত রাতে কেন বসে আছো এখানে। তো বসে আছে, কিন্তু ওই দিন আর মানে ওর এতই মানে কপাল খারাপ যে ওই দিন আর কোনো লোক টোক আসে না, বসেই ছিল। আলটিমেটলি ও একাই ওই জায়গাটা পার করে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চলে যেতে ওকে দেখতে পাচ্ছি ওই লোকটা বসে আছে একই জায়গায়। এবার স্পিড দিয়ে ক্রস করে যেতেও ভয় লাগছে, কারণ মানে কালভার্টটা খুব ছোটো, মানে খুব ন্যারো, এখানে খুব জোরে স্পিড দিয়ে যাওয়ার মতো ক্ষমতাও নেই কেউ। এবার ও ভয় আস্তে আস্তে বাড়া শুরু হয়। এইসব একটা ঘটনাটা ঘটেছে ওখান থেকে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এবার মনে ওর বিভিন্ন ধরনের ভয় ওর আর বেড়ে যাচ্ছে। ঠিক এই সময় যখন বেড়ে যাচ্ছে মানে এই টেনশনটা, তো ও কী করলো, যেহেতু ব্রাহ্মণ ছিল ও গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করলো। প্রচণ্ড জোরে গায়ত্রী মন্ত্র জপ করে যাচ্ছে। হঠাৎ গায়ত্রী মন্ত্র জপ করতে করতে ও দেখতে পাচ্ছে যে একটা ধোঁয়ার মতো কিছু হয়ে যাচ্ছে, মানে পুরো জায়গাটা একটা খোলা আকাশ ছিল, একটা কালভার্টের মাঝখানে তো খোলা আকাশ, পরিষ্কার আকাশ ছিল, হঠাৎ করে একটু ধোঁয়া মতো হয়ে গেল, যাতে আগে থেকে কিছু দেখা যায় না।
তো এরকম করতে করতে দেখছে খানিকটা এগোনোর পর দেখছে যে ওই আর কিছু দেখা যাচ্ছে না, মানে আর কিছু আর দেখা যাচ্ছে না। ও দেখছে যে লোকটাও ছিল, সেই লোকটাও নেই। তো বললো যে যাক ভালো হয়েছে, এবার আর ভয় করে লাভ নেই, লোকটাও তো নেই, আর আমি কত সময় বসে থাকবো, আরেকটা লোক আসবে আর আমি যাবো। এবার ও খানিকটা এগিয়েছে আর গায়ত্রীর মতো জব করে যাচ্ছে, গায়ত্রীর মতো জব করে অনেকটা এগিয়ে গেছে, যেতেই দেখছে ওইখান থেকে লোকটা নেই। তো ভাবলো ঠিক আছে, লোকটা নেই যখন, একটু আগে ছিল, লোকটা কোথায় চলে গেল? তা টয়লেটে ফয়লেটে গেছে, কোথায় চলে গেছে। এবার যখন একদম কাছে চলে এসছে, এসে দেখছে না, লোকটা তো আর নেই এখানে, আর লোকটা তো আশেপাশেও কোথাও নেই। এবার যেই না, এবার মানে অনেকটা সময় তো মানে ইয়ে করছে যে কি হলো, লোকটা মানে কোথায় চলে গেল, খুব ভালো করে তাকাচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক তাকিয়ে দেখছে লোকটা নেই। এবার জাস্ট লোকটা নেই দেখে ও এবার মনে সাহস বাড়িয়ে কালভার্টটাকে ক্রস করেছে। কালভার্টটা যেই না ক্রস করতে গেছে, সেই সময় চোখটা হঠাৎ বাঁদিকে পড়েছে, দেখছে একটা হাত, এটা একটা হাত সাইডে পড়ে আছে। এটা দেখে ওর মানে সবারই যা অবস্থা হওয়া উচিত সেরকমই হয়েছে, ও প্রাণপণে দৌড়ানো শুরু করেছে। এবার খানিকটা দৌড়ানো শুরু করেছেই মাত্র দেখতে পাচ্ছে যে লোকটা কালভার্টে বসেছিল, সেই লোকটা এবার মানে হয় না, এবার আমি যাচ্ছি, আমার সামনে একটা একটা কালো মতো কেউ একটা লোক বসে আছে। তো আমি গায়ত্রীর মতো জপ করছিলাম, অনেক কিছু করছিলাম, হঠাৎ করে সব ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। এবার চোখ মানে খানিকটা পরিষ্কার হতে দেখতে পেলাম যে সামনে আমার কালভার্টে যে লোকটা বসেছিল, লোকটা নেই। কিন্তু আরেকটুখানি ক্রস করে আমি যদি দেখি যে লোকটা তো নেই, ঠিক আছে, কিন্তু সেই জায়গায় একটা কাটা হাত পড়ে আছে, তাহলে কতটা ভয়ঙ্কর হবে। এবার তার আরও বিপদে পড়লো যখন সে পেছন দিকে ঘুরে তাকালো, যে ভাবলো এবার দৌড়ে আমি আর এইদিকে না গিয়ে এবার আমি পেছন দিকে যেদিকে এসেছিলাম সেদিকেই চলে যাব। তাই তো হওয়া উচিত, আমরা তো তাই করতাম নিশ্চয়ই। যদি সামনে দেখি বিপদ, আমি উল্টো তো ঘুরে আবার যেদিকে এসেছি সেদিকে চলে যাব। এবার যতটা ঘুরে যেতে হবে আমি ঘুরে যাবো, তবু বাবা এই রাস্তা আমি যাবো না, আমার মানে ভয় ঢুকে গেছে। এবার যেই না এবার ঘুরে তাকিয়েছে, দেখছে যেই ওই যে লোকটা, যে লোকটা কালভার্টের সামনে দাঁড়িয়েছিল বা বসেছিল, দাঁড়িয়ে ছিল, বসে না দাঁড়িয়েছিল, সেই লোকটা এবার কালভার্টের পেছনে দাঁড়িয়ে আছে। এবার আর সেই ক্ষমতা ছিল না ওই লোকটাকে মানে রিভার্ট করার বা জিজ্ঞেস করার যে কে বা কী বিষয়। তো পরে জানতে পারলো যে এখানে অনেক আগে এই কালভার্টটার উপরে একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই অ্যাক্সিডেন্টে একটা ছেলে মারা যায়। কীভাবে, অনেকে কি করে আজকাল দেখবেন, এটা তো অনেকে কমেছে, বা গাড়িতে বা বাসে জানলাটা খুলে হাতটাকে এরকম দিয়ে রাখে। এটা অনেকে দেখেছেন তো, মানে হাতটাকে এরকম দিয়ে হয়তো এরকম বসে আছে, হাতটা এরকম দিয়ে হয়তো এরকম বসে আছে, বাইরের প্রকৃতির দৃশ্য দেখছে, কিছু গল্প, জানলার এইটার উপর হাতটা দিয়ে। ঠিক ওরকমই ওই মেয়ে একটা ওই বাস যেখান থেকে যখন যায়, একটা হাত এরকম বাইরে দিয়ে রেখেছিল, আর ওই উল্টো দিক থেকে একটা গাড়ি এসে ক্রসিংয়ের সময় ঘষা লেগে ওর হাতটা কেটে পড়ে যায় মাটিতে, আর ওই মেয়েটাও মারা যায়। তারপর থেকে এই জায়গাটা সবাই বলে, মানে এই কালভার্ট এরিয়াটা সবাই বলে রাতেরবেলা এটাকে অ্যাভয়েড করে যাওয়ার জন্য, এই কালভার্ট এরিয়াটা ভালো নয়, এটা সবাই বলে। এইটার জন্যই ওইটার ফল ওকে মানে বুক করা, ও বেশি মানে সাহস দেখে গিয়েছিল রাতের বেলা। তখন এটার রহস্যটা এইটুকু জানা গেল যে একটা মানে কেউ রাতের বেলা মানে ওই আমরা যেটা করি যে না, মানে গাড়ির মধ্যে এরকম হেলান দিয়ে বসে হাতটা বাইরে রাখি, এটা ঠিক নয়। তাহলে ওই কাটা হাতটা মাঝে মাঝে এরকম দেখতে পায়। ওই মেয়েটা ওই সময় দেখতে পেয়েছিল যে একটা হাত, ছেলেটা একটা হাত পড়ে আছে, যে লোকটা ছিল সেই লোকটা নিয়ে একটা হাত পড়ে আছে, কি বিভীষিকা। তো সেটাই, কিন্তু কেউ তো আর ওটার ইয়ে করতে পারবে না, জাস্টিফিকেশন দিতে পারবে না এটা কি
হয়েছিল, হাত পা কোথা থেকে গেলো, কিন্তু ওইটাই বলেছিল যে ওই সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এবং গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ওই মেয়েটার হাতটা বাইরের দিকেই ছিল, এবং হাতটা অ্যাক্সিডেন্টের পর হাতটা কেটে ছিটকে বেরিয়ে যায়। তারপর থেকে এইরকম একটা মানে লোকে অনেকেই দেখতে পায় বলে, মানে ফিল করতে পারে বলে বা দেখতে পায় বলে বলেছিল। তো যাই হোক, অনেকটাই হলো, এটা লাস্ট, কারণ আজকে একটু দেরি করে আসছি আমি, সেই জন্য আরেকটু সময়, আরও 10 মিনিট সময় নিয়ে নিলাম। এবার এটা লাস্ট বলছি আজকের। এটা অনেক আগের ঘটনা, এটা আজকের নয়, এটা অনেক পুরনো ঘটনাটা হলো যে বিয়ের পর, বিয়ে হয়েছে অনেক আগের ঘটনা, আজ থেকে ধরো 25-30 বছর আগের ঘটনা। বিয়ের পর কনে বাড়িতে এসছে, বাড়িতে আসার পর যখন থাকা শুরু করেছে, তখন ও দেখতে পাচ্ছে যখনই ও বাড়িতে একা থাকছে, মানে বউটা মানে কনেটা, ওর মনে হচ্ছে রুমের মধ্যে কেউ আছে, সবসময় থাকে, ওকে কেউ একটু আলাদা করে রাখার, ওকে একটু প্রোটেক্ট করার মতো কেউ একজন, ও বুঝতে পারে, ফিল করতে পারে। এই ফিলিংসটা শুধু ওরই আসে, মানে বরের আসে না, বা অন্য রুমটার মধ্যে আসলে আসে না, কিন্তু ওর স্পষ্ট বুঝতে পারছে যে এই রুমটাতে কেউ একজন আছে এবং ওকে খুব আলাদা করে আলগা করে রেখেছে। এটা যেহেতু ও মানে একটা মেয়ে বিয়ে হয়েছে, তো আর তার কাছে ব্যাপারটা মানে খুবই অসুবিধাজনক মনে হচ্ছে, কারণ একটা প্রাইভেট লাইফে ইন্টারফারেন্স হচ্ছে, কে জানে বারবার বেডরুমে থাকে যদি, সবারই একটা অসুবিধাজনক না, সেটা হচ্ছে। ও মানে একটা মনে মনে ভাবছে যে কী হচ্ছে, কিছু একটা তো হচ্ছে, যে মানে ব্যাপারটা তো কিছু একটা তো ভুলভাল হচ্ছে, ব্যাপারটা গড়বড় তো হচ্ছে। তো এরকম যাচ্ছে, কিন্তু ওই মেয়েটা সবসময় দেখতে পায় যে একটা মানে চোখ বন্ধ করলেই দেখতে পায় যে কেউ একজন ওর পাশে শুয়ে আছে বা কেউ ওর পাশে আছে। এইরকম একটা সিচুয়েশনের জন্য আলটিমেটলি, যেহেতু অনেক আগের ঘটনা বলছে, আজ থেকে 20-30 বছর আগে, তো বিয়ের পরেই জেনারেলি কী হয়, একটা কনসিভ করার একটা ইয়ে থাকে, মানে বাড়ির শাশুড়ি বয়োজ্যেষ্ঠ লোকেদের ইনস্ট্রাকশনে যে তাড়াতাড়ি কনসিভ করে বেবি আসুক। তো ও সেটাই চাইছিল, কিন্তু আলটিমেটলি অনেক চেষ্টার পরও ও কনসিভ করতে পারছিল না, এবং যখনই কনসিভ করছিল 1-2 মাসের মধ্যে মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, আলটিমেটলি বেবি নিতে পারছিল না। এবং এটার পেছনে কি কারণ সেটা ও বুঝতে পারছিল না, এবং এটা কি কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাব না কোনো অন্য কিছুর প্রভাব, সেটা আমিও বলতে পারবো না, ও বলতে পারেনি, কিন্তু স্পষ্ট বুঝতে পারছিল যে ওকে কেউ কন্ট্রোল করছে বা ওর বেডরুমে কেউ একজন আছে। সেটা খুবই ভয়ঙ্কর, কারো বেডরুমে যদি কোর প্রেজেন্স হয়, সে যদি নেগেটিভ এনার্জি হয় তো খুবই ভয়ঙ্কর হবে। তো ওর ধারণা ছিল যে একটা নেগেটিভ এনার্জি এখানে আছে, এবং ও এটাকে এতটাই ওকে কন্ট্রোল করছে যে ও আলটিমেটলি কনসিভ করতে পারছে না, কোনো বেবি মানে কোনো কিছু হচ্ছে না, ইভেন কনসিভ করতে পারলেও বেবিটা নষ্ট হয়ে যাচ্ছে 2-3 মাসে। দুটো কেস হয়ে গেছে ওর সঙ্গে এরকম। এবার মনে মনে ওর খুব ফ্রাস্ট্রেশন শুরু হলো। এবার ফ্রাস্ট্রেশন লেভেলটা এভাবে জায়গায় পৌঁছে গেল, এবার উনুনে ও রান্না করতে গিয়ে নিজের হাত পুড়ে ফেলছে, এবং অনেকবারও মানে সুইসাইডাল না হোক, মানে একটা অ্যাটেম্প করছিল যে মানে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাবে, এরকম একটা অ্যাটিটিউড ছিল। তো এটা মানে আলটিমেটলি মানে খুব অসুবিধার সৃষ্টি করছিল, কেউ বা চুল উড়ুনি গিয়ে হাত পুড়ে ফেলছিল, খুব ডিপ্রেসড হয়ে থাকতো, কোনো কিছু তার মন লাগতো না, সবসময় একটা ওকে চোখে চোখে রাখতে হতো, কখন না সুইসাইড করে বা কখন না কিছু করে, এরকম একটা ছিল। আর একটা অ্যাটেম্প করেও ছিল একবার। তো আলটিমেটলি এটা কিসের প্রভাবে হচ্ছে কি হচ্ছে বলা মুশকিল, মানে কিন্তু এটা ওদের পুরো ফ্যামিলির সঙ্গে হচ্ছিল, এটা ও বলেছিল যে এটা ওর মানে ফ্যামিলির সঙ্গে এটা হচ্ছে, ওর সঙ্গে বিশেষ করে রাতে বেডরুমে থাকার কোনো কিছু হচ্ছে না। তো যাই হোক, ওর মা বাবা এই ব্যাপারটা দেখে অনেক কিছু বোঝার পর বললো যে একেবারে কোথাও নিয়ে যাই, কোনো সাধু সন্তর কাছে নিয়ে গিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। ওরা আলটিমেটলি উড়িষ্যা যায়, পুরীতে ঘুরতে ঘুরতে। পুরীতে যাওয়ার পর একজন পণ্ডিতজিকে দেখানো হয় যে আমার
এই ঘটনা ঘটছে। আমার মেয়েটার সঙ্গে, মেয়েটা বিয়ের অনেক বছর হলো, প্রথম মানে কনসিভ করতে পারছে না, কনসিভ করলেও মাস দুয়েকের মধ্যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কোনো অবস্থাতে বেরিয়ে বাচ্চা আসছে না। তো মেয়েটাকে দেখলো, অনেক দেখা টাকার পর, সব কিছু করার পর তখন বলছে যে একে তো একটা শক্তি কন্ট্রোল করছে, এবং সেই শক্তিটা ওকে খুব ভালোবাসে। সেই জন্য ওর ওর জীবনে যাতে আর কেউ না আসে, সেই জন্য বারবার ওই জিনিসটা হচ্ছে, যেটা হওয়া উচিত নয়। তো বললো যে তাহলে কি করা, আমার ছেলের মানে বাচ্চা হবে কি করে? বলো সেটা তো একটা ফ্যাক্টর আছেই, কিন্তু বাচ্চা যদি হওয়াটা খুব মুশকিল, কারণ হলো এই জিনিসটা ওকে খুব খারাপভাবে কন্ট্রোল করে রেখেছে। তো যাই হোক, অনেক কিছু চেষ্টা করার পর, অনেক কিছু ভাবনা, অনেক কিছু চেষ্টা, অনেক কিছু করার পর ওকে এখান থেকে মানে বের করে আনা যায় কীভাবে, অনেক সাধ্য সাধনার পর একটা ও কনসিভ করে, এবং ওর একটা বেবিও হয়। কিন্তু তার আগে ওই ওই পুরীর সাধকটা বলেছিল ওকে দেখে যে তোকে একটা লোক কন্ট্রোল করছে, সে তোকে খুব ভালোবাসে, সে একটা মানে কী বলে মানে অনেক ইচ্ছে ছেলেটা ছিল যে লোকটা ওর ঢুকে আছে, যে ওর সেই লোকটা ওকে পুরো প্রোটেক্ট করছে, পুরো গাইড করছে, এবং ওই লোকটা ওকে খুব ভালোবাসে, সেই জন্যই ওকে কনসিভ করতে যায় না। এবং কনসিভ হলেও ওই মেয়েটার স্বপ্নের মধ্যে দেখে যে কেউ একটা বিশাল বড় একটা ছুরি নিয়ে ওর পেটে আঘাত করতে আসছে, এবং ঠিক তার পরের দিন সকালবেলায় ওর মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এটা অনেকবার হয়েছে। তো ঘটনাগুলো আমি যা শুনে আমার ধারণা এটা এইরকমই হয়, মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের জিনিসগুলো এরকমই হয়, যেখানে মানুষের কোনো অবস্থাতে ভালো হয় না। এটা হতেও পারে, এটাও হতেও পারে। আলটিমেটলি অনেক বাদল টাদুল দিয়ে ওর একটা বাচ্চা হয়, কিন্তু বাচ্চা হওয়ার পরে আসে একটা ব্যাড নিউজ, বলে যে বাচ্চাটা কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। বাচ্চাটার যেহেতু প্রিম্যাচিওর ডেলিভারি হলো বাচ্চাটার, কিন্তু বাচ্চাটার ব্রেন ফাংশন ঠিক হবে না, বাচ্চাটা কিন্তু সুস্থ সবল হবে না, বাচ্চাটা মেন্টালি ডিসঅর্ডার থাকবে। তো এই কথা শোনার পর প্রত্যেকটা মারই টেনশন হয়। প্রথমে তো এমনিতেই টেনশনের জন্য কোনো কিছু হচ্ছিল না, তারপরে একটা বেবি হলো, তাও বলছে এরকম, মানে প্রচণ্ড আপসেট হয়ে পড়ছিল যে মানে কী হবে এবার এই ইয়েটা। তারপরে ওরা বাচ্চাটা এবার যদি পাগল হয় বা মেন্টালি মানে পারফেক্ট না হয়, তাহলে তো কোনো ইনস্টিটিউট তো হবে। তখন সেই ভাবে মেয়েটাকে, ওই বাচ্চাটাকে ওরা ট্রিটমেন্ট করা শুরু করলো। আর ওর মাটা সব দিন রাতে গায়ত্রী মন্ত্রে জপ করা শুরু হলো, কারণ যেহেতু ডাক্তার বলেছে বাচ্চাটার ব্রেনে ডেভেলপমেন্টের প্রবলেম আছে, বাচ্চাটা নর্মাল লাইফ লিড করতে পারবে না। কিন্তু ও তো বুঝে গেছিলো যে এটা কিছু, এটার পেছনে কি কারণটা হতে পারে। তো আলটিমেটলি ওই ইয়েটাকে, ওই কী বলে ওটাকে, বাচ্চাটাকে ওরা সেপারেট করে নেয়, মানে সেপারেট করে ওকে বড় করে। কিন্তু বাচ্চাটা ডে বাই ডে এতটাই ইমপ্রুভ করে যায়, ও নর্মাল থেকে এক্সট্রাঅর্ডিনারি হয়ে যায়। মানে যারকে সার্টিফিকেট দিয়েছিল যে বাচ্চাটা ঠিকঠাক হবে না, অমুক হবে, সেই ছেলেটা পরে এক্সট্রাঅর্ডিনারি হয়ে যায়, মানে এক্সট্রা স্টুডেন্ট হয়ে যায়। মানে এখন ও ক্যালিফোর্নিয়া না কোথায় আছে, তো এক্সট্রা স্টুডেন্ট হয়ে যায়। তো পরে ওটা ইয়ে করেছিল যে কেন এই ধরনের ঘটনাটা অনেক দিন থেকে হচ্ছিল, যে এই জিনিসগুলো হচ্ছিল কেন হচ্ছিল। তখন ওরা বলেছিল যে একটা লোক যে প্রবেশ করেছে, সেই লোকটা তো আছে, আর এবং ওর উপরে ব্ল্যাক ম্যাজিক করা ছিল যাতে ওর জীবনে কোনো সন্তান বা সুখী যাতে না হয়। তো সেই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে এরকম হচ্ছিল। প্রথমে ব্ল্যাক ম্যাজিক করে ওই বাচ্চাটাকে যাতে না হয় সেই জন্য ব্লক করা, তারপরে এই জিনিসগুলো করা একটা প্ল্যান ছিল। তো এটা একটা ব্ল্যাক ম্যাজিকেরই মানে প্রভাব ছিল, তার ফলেই বোধহয় এই জিনিসটা হয়েছিল। তো যাই হোক, আলটিমেটলি বাচ্চাটা এখন মানে যেই বাচ্চা পাগল হওয়ার কথা ছিল, মানে যেটা ডাক্তার বলেছিল, সেই ঠাকুরের গায়ত্রী মন্ত্র জপ করতে করতে, ভগবানের আশীর্বাদে করতে করতে, মানে ভগবানের অশেষ আশীর্বাদে সেই বাচ্চাটা এখন
মানে এক্সট্রিমলি ট্যালেন্টেড, এক্সট্রাঅর্ডিনারি, এবং ছেলেটা এখন বাইরে পড়াশোনা করছে। তো এইটে এক্সট্রা অর্ডিনারি হওয়াটাও কিন্তু সামথিং ইজ দেয়ার। তো সেটা হয়তো পজিটিভ লাইনে হতে পারে, নেগেটিভ লাইনে না হয়ে। সেই জন্যই তো এটা একটা ঘটনা ছিল। এটাই আজকের জন্য শেষ, আজকের জন্য আর বলবো না, আজকে লাস্ট এটাই। আর সবার সঙ্গে আবার পরে আবার গল্পে দেখা হবে। আর ঠান্ডা পড়েছে, গল্প হচ্ছে, আরও গল্প আমি শুনবো সবার, খুব ভালো লাগে। ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে আপনারা সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই আবার এই মাসে বা নেক্সট আরও নিশ্চয়ই হবে, তখন আবার নিশ্চয়ই গল্প হবে। এবং অনেকের অনেক কমেন্ট আছে, সেই কমেন্টগুলো আমি পরে সময় করে সবার রিপ্লাই দিয়ে দেবো। আর ওই পোস্টার জন্য সবাইকে ধন্যবাদ, যারা আমি এই আমার পোস্টার এগেনস্টে অনেকেই জবাব দিয়েছেন। আমি অনেকের ঘটনাগুলো পড়েছি যে মানে নিষিদ্ধ ডাক ব্যাপারটাতে কী হয়, বা অনেকে যে ডাক শুনতে পায়, সেটা মানে আমার যেটা ছিল সেটা ভুল ছিল না, মানে আমার ধারণাটা বা আমার সঙ্গে যেটা ঘটেছিল এটা অনেকের সঙ্গেই ঘটে। তো এটা আমার খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। সামনেই মেরি ক্রিসমাস, সবাইকে মেরি ক্রিসমাসের অ্যাডভান্স শুভেচ্ছা। তার আগে যদি দেখা হয়তো হলো, না হলে আবার নিউ ইয়ার তো আছেই, তার আগে তো নিশ্চয়ই দেখা হবে, আবার গল্প হবে। সবাই ভালো